ভোটার হতে নির্বাচন কমিশনে তারেক জাইমার আবেদন, ভোট নিয়ে শঙ্কা কাটলেও ষড়যন্ত্র থেমে নেই বললেন মির্জা ফখরুল। এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা তাসনিম জারার, জামায়াত জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি। হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ, কার্যক্রম দৃশ্যমান না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা। এবং সম্প্রচার অধ্যাদেশ ও গণমাধ্যমের সংস্কার বাস্তবায়ন করবে সরকার, আশ্বাস তথ্য উপদেষ্টার, কার্যকর না হয় অংশীজনদের হতাশা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে মোহাম্মদ সাইফুল ইসলাম খান। জাতীয় পরিচয়পত্র ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। এ বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত, ইসির এনআইডি উইং। আরও জানাচ্ছেন এমআর আসাদ। শনিবার দুপুর 12টার কিছু পর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মেয়ে জাইমা রহমান এনআইডি ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন করেন। এর ঘণ্টাখানেক পরে যান তারেক রহমান। প্রিয় নেতাকে দেখতে ইসি ভবনের সামনে ভিড় জমান নেতাকর্মী, সমর্থক ও উৎসুক জনতা। আঙুলের ছাপ দেয়া, ছবি তোলা ও আইরিশের চিত্র দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আধা ঘণ্টা পর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচন ভবন ত্যাগ করেন তিনি। পরে ইসি সিনিয়র সচিব জানান, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় নিবন্ধনের জন্য আবেদন করেছেন তারেক রহমান ও তার মেয়ে। আগামীকাল পূর্ণ কমিশন সভায় বিষয়টি চূড়ান্ত হবে। ছবি তুলেছেন, বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এখন আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি। কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়, একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যে নথিত প্রক্রিয়াজাত করে দিবেন, এটা তো কমিশনের এখতিয়ার। এর আগে এনআইডি ডিজি জানান 7 থেকে 24 ঘন্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র নাম্বার তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে শুনেছি এই ধরেন 7-8 ঘন্টা হয়ে গেছে, কারো 24 ঘন্টা হয়ে গেছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় যান তিনি। কবর জিয়ারতের আগে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের আগমনের পর নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেলেও ষড়যন্ত্র থামেনি। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। শনিবার সকাল 10:30টায় গুলশানের বাসা থেকে রওনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঘণ্টাখানেকের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছান তিনি। এ সময় তারেক রহমানকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ শীর্ষ নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও শীর্ষ নেতাদের নিয়ে ওসমান হাদির কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন তিনি। এর আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন নিয়ে জনগণের শঙ্কা দূর হয়েছে বলেও মনে করেন তিনি। তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেই প্রজ্ঞারই পরিচায়ক। আজকে একটা জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যারা তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণকে সহজ করে। ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে তারেক রহমানের আগমন ঘিরে শাহবাগ সহ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্ব পালন করেন র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঝিনাইদহ ৪ আসনে রাশেদের পক্ষে কাজ করতে জনগণ ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। শনিবার গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাবেক নেতা রাশেদ খান বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বিএনপি, আর তরুণরাই জাতির ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে আসবে বলে প্রত্যাশা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কার্যকরভাবে আমরা যাতে তারুণ্যের ভাবনাকে ধারণ করতে পারি এবং মেধা ও প্রযুক্তি নির্ভর জ্ঞান নির্ভর বাংলাদেশ করতে পারি, সেই লক্ষ্যেই আমরা রাশেদ খানকে আমরা স্বাগতম জানাচ্ছি। ঝিনাইদহ সদর কালীগঞ্জ অর্থাৎ ঝিনাইদহ ৪ আসনের বিএনপির সকল নেতাকর্মীকে মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করার জন্য। এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শনিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তাসনিম জারা জানান, খিলগাঁওয়ের সন্তান হিসাবে তার আজীবনের স্বপ্ন ছিল নিজ এলাকার মানুষের সেবা করা। সংসদ সদস্য হিসাবে দেশের সেবা করার পরিকল্পনা থাকলেও বর্তমান প্রেক্ষাপটে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা জোটের হয়ে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার যে প্রতিশ্রুতি রক্ষায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা ৯ আসন থেকে লড়বেন। জামায়াতে ইসলামী সহ ৮ দলীয় জোটের সঙ্গে এনসিপির রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য। গুরুত্বপূর্ণ এই নীতিগত বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে শনিবার দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দেন তারা। এনসিপি নেতারা তাদের আপত্তির ভিত্তি হিসাবে দলের আদর্শ, জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার কথা তুলে ধরেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী 1 বছরে জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ডের কথাও উল্লেখ করা হয়। আগামী নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক থাকবে বলে প্রত্যাশা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হাসান। তিনি বলেন, এটি হলে সহিংসতার মাত্রা কমবে। শনিবার ভোলায় ভোটের গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। গেল 15 বছর দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি জানিয়ে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সব রাজনৈতিক দল প্রস্তুতি গ্রহণ করছে। আগামী ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হচ্ছে, সবাই এটাতে, সব রাজনৈতিক দল এটাতে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে এবং আমরা আশা করি যে খুব উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। গত 15 বছরে কোনো নির্বাচন হয়নি। যদি আপনি নির্বাচনের কথা বলেন তাহলে সর্বশেষ নির্বাচন ছিল 2008-এ, এরপরে আসলে আর কোনো নির্বাচন হয়নি। শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। এতে যোগ দেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সহ হাদী ভক্তরা। বিচার কাজ দৃশ্যমান না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। মফিউর রহমানের রিপোর্ট। হয় ধান নয় প্রাণ, এই স্লোগানে ইংরেজদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য। প্রায় 100 বছর পর তারই মতো আরেক বিপ্লবী শরীফ ওসমান হাদী উচ্চকিত হন স্বৈরাচারের বিরুদ্ধে, কিন্তু আততায়ীর ঘাতক বুলেট তার সেই কণ্ঠস্বর রুদ্ধ করে দেয়, কেড়ে নেয় প্রাণ। হাদীর হত্যাকারীদের বিচার দাবিতে শনিবারও শাহবাগে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মঞ্চের পাশাপাশি এতে যোগ দেয় আপামর জনগণ। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন নারীরাও। শিশুদের হাতে দেখা যায় হাদী হত্যার বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড। বাংলার মাটিতেই হাদী হত্যার বিচার দেখতে চান আন্দোলনকারীরা। হাদীর হত্যার বিচারটা আজ পর্যন্ত কোনো সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু কোনো ঘোষণাও পায়নি, সুষ্ঠু কোনো বিচারও পায়নি। কোনো বিচার প্রক্রিয়া এরকম শুরু হয় নাই, যার কারণে আমরা দাবি দাবা নিয়ে আমরা এখানে আসি। একমাত্র দাবি যেটা আমার কাছে মনে হচ্ছে এবং আমিও যে উদ্দেশ্যে এসেছি সেটা হচ্ছে হাদী হত্যার বিচার চাই আমরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর হত্যার বিচার কাজ দৃশ্যমান না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা দেন তারা। বিচার প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আছি। এদিকে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে আগুন দেওয়ার ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে মানববন্ধন করে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।
ব্যবসায়িক গোষ্ঠীর অনৈতিক চাহিদা পূরণ করতে ড্যাপ সংশোধন অনুমোদন করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স। ইমারত নির্মাণ বিধিমালার ত্রুটিপূর্ণ গেজেট অবিলম্বে বাতিলের দাবি জানায় সংগঠনটি। শনিবার সকালে বাংলা মোটরে প্ল্যানার্স টাওয়ারে সংবাদ সম্মেলনে দাবি জানান বিআইপি সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। এ সময় তিনি আরও বলেন, ড্যাপের জনঘনত্ব ও এফএআর সংক্রান্ত সংশোধন প্রক্রিয়ায় শহরের বাসযোগ্যতা, অবকাঠামো, নাগরিক সুবিধা ও পরিবেশের সক্ষমতা বিবেচনায় নিতে হবে। এলাকা ভিত্তিক ভবনের উচ্চতা ও জনঘনত্ব নির্ধারণ করতে হবে বলেও জানান তিনি। সাম্প্রতিক যে ড্যাপের যে সংশোধনী আনা হলো, যেখানে এলাকা ভিত্তিক আমরা জনঘনত্ব ফার বাড়ালাম, এটার সাথে কি এই ম্যাপের কোনো সম্পর্ক আছে কিনা? নাই। আমরা রাজুক এবং পূর্ত মন্ত্রণালয়কে বলেছিলাম যে আপনারা ড্যাপের পরিবর্তন করলে এই যে ম্যাপটা কিন্তু এখন বাংলাদেশ সরকারের নিজের উদ্যোগে করা, এই ম্যাপগুলো কিন্তু তারা সেটা ব্যবহার করেনি। রাজুক তার আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের অংশ হিসেবে কিন্তু এগুলো করেছে। তাহলে এই জিনিসগুলো যদি আমরা ব্যবহার না করি, তাহলে যেখানে দুর্বল মাটি সেখানে আমি চাইলেই কি সেখানে 15-20 তলা ভবন করতে অনুমোদন দিব? সম্প্রচার অধ্যাদেশ ও গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে সরকার কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিজেসি আয়োজিত সম্প্রচার সম্মেলনের নীতি অধিবেশনে আশ্বাস দেন তিনি। আর বিপ্লব পরবর্তী সরকার গণমাধ্যমের সংস্কার করতে না পারায় হতাশা জানান গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান সহ সাংবাদিক নেতারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। নিপীড়িত নিগৃহীত মানুষের কথা তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা, কিন্তু প্রতিনিয়ত তারাও যে আক্রান্তের শিকার সে কথা বলবে কে? তাই তো এবারে বিজেসির সম্প্রচার সম্মেলনে ভয়হীন, স্বাধীন এবং নীতিনির্ভরতার আশ্বাস চাইলেন সম্প্রচার সাংবাদিকরা। শুধু আক্রান্তই নয়, কর্মক্ষেত্রের সুরক্ষা নিয়েও প্রশ্ন তোলেন বিজেসির নেতারা। তাই তো হতাশা সুরেই বিজেসির চেয়ারম্যান বলেন, বিপ্লবী চরিত্রের এই সরকারও স্বাধীন, ভয়হীন গণমাধ্যম নিশ্চিত করতে পারল না। আর গণমাধ্যম কমিশনের একটি প্রস্তাবও বাস্তবায়ন না হয় হতাশ কমিশন চেয়ারম্যান কামাল আহমেদ। আমি আশা করব যে এই গণমাধ্যম কমিশনের প্রয়োজনীয়তাটা আমরা সবাই উপলব্ধি করব এবং এই গণমাধ্যম কমিশন অচিরেই গঠনের জন্য আমরা সরকারের উপরে চাপ প্রয়োগ করব বা সরকারের কাছে আহ্বান জানাবো। আমরা সংক্ষুব্ধ যে এরকম একটি বিপ্লবী চরিত্রের সরকারের কাছ থেকেও আমরা এইরকম ভয়হীন স্বাধীন সাংবাদিকতার পরিবেশ পেলাম না। সরকার কমিশন গঠন করার পরেও সেই কমিশনের প্রতিবেদনের কি অবস্থা হয়েছে সেটি সেই কমিশনের প্রধান জনাব কামাল আহমেদ বলেছেন। এ সময় জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল কবির বলেন, গণঅভ্যুত্থানের পরও গণমাধ্যমে এখনো বিশ্বাসযোগ্যতার সংকট রয়ে গেছে। বিশ্বাসযোগ্যতার সংকট পুরো মিডিয়ার, আমার আপনার সবারই, প্রিন্ট মাধ্যম সম্প্রচার মাধ্যমে তো তৈরি হয়েছে। এটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে, কিন্তু এটা উত্তুঙ্গে উঠেছিল গত বছরের শিক্ষার্থী গণঅভ্যুত্থানের সময়। এদিকে শুধু সরকারি নয়, নিজেদেরও সমালোচনা করতে গণমাধ্যম কর্মীদের অনুরোধ করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরকারের সমালোচনা সবসময় হবে, এটা সরকারের জন্য ভালো যে সরকার উইক পয়েন্টগুলো বুঝতে পারে, কিন্তু সেলফ ক্রিটিসিজমটা আমাদের জন্য খুব জরুরি, সেলফ অ্যাসেসমেন্টটা আমাদের জন্য খুবই জরুরি। গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বাড়াতে গেলে এই মাধ্যমটাকে নিজের একটা ক্রিটিসিজম মেকানিজমে আসতে হবে। তবে সম্প্রচার অধ্যাদেশ সহ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনার বিষয়ে সরকার কাজ করবে বলে জানান তিনি। সম্প্রচার অধ্যাদেশে এর যেন প্রতিফলন থাকে এটা আমি নিশ্চিত করার চেষ্টা করব। প্রেস কমিশন অর্ডিন্যান্স, সেখানেও সংস্কার কমিশনের মতামতগুলো আমরা যতটুকুন পারি ইনকর্পোরেট করব। এগুলো অনেকটাই অ্যাসপিরেশনাল, এটার প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টগুলো নিয়ে এবং লিগ্যাল অ্যাসপেক্টগুলো নিয়ে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। শুধু লোক বদলালেই দেশ বদলে যাবে না, বরং সিস্টেমটাকে বদলাতে সকল অংশীজনকে কাজ করার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। শুধু লোক বদলে দিলেই দেশ বদলে যাবে না, সিস্টেম বদলাতে হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার মাদারীপুর সদর উপজেলায় জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন ও জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই জানিয়ে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষ আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এগিয়ে আসবে। সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে বাংলাদেশের নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু আপনারা জানেন যে ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাবে। জনগণ সরকার পাশে থাকবে, এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং যারা এই নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের প্রতিহত করা। তারেক রহমানের নির্দেশে রাজধানীর ৩০০ ফিটে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। ক্ষতিগ্রস্ত গাছের পাশে নতুন করে বিভিন্ন বৃক্ষরোপণ করা হচ্ছে।
শনিবার সকালে রাজধানীর ৩০০ ফিটে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে মহানগরীর নেতারা বৃক্ষরোপণ ছাড়াও দলের ব্যানার ফেস্টুন অপসারণ করেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর ৩০০ ফিট সড়কে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক সংবর্ধনার পরের দিন থেকেই বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে সিটি কর্পোরেশন ও ঢাকা মহানগর উত্তর বিএনপি। তারেক রহমানের নির্দেশে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা ১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হকের নেতৃত্বে আবর্জনা স্তূপ পরিষ্কার করা হয়। অতিরিক্ত লোক সমাগমের চাপে ক্ষতিগ্রস্ত গাছের পাশে নতুন করে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। এছাড়া ব্যানার ফেস্টুন অপসারণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর সহ মহানগরীর নেতারা। এই সময় আমিনুল হক বলেন, বিএনপির সকল কর্মকাণ্ড দেশের মানুষের কল্যাণের জন্য। তিনি জানান, তারেক রহমানের নির্দেশে বিগত দিনের মতো আগামীতেও সৌন্দর্য বর্ধনের কাজ অব্যাহত থাকবে। সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা নিয়ে এবং আমাদের দলীয় সকল নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবী কর্মীর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে ৩০০ ফিট যে রাস্তাটি, যেটিতে গত পরশুদিন ময়লার স্তূপে পরিণত ছিল, আজকে এটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এই জনসমুদ্রের মাধ্যমে কিছু গাছপালা নষ্ট হয়েছিল, সেখানে আমরা নিম গাছ সহ বিভিন্ন ফলজ গাছ সহ বিভিন্ন ফুলের গাছ আমরা লাগাচ্ছি। প্রয়োজনে এই গাছগুলো লাগানোর পরে যদি আরও গাছ কোথাও যদি ফাঁকা থাকে, সেখানে গাছ যদি ভেঙে থাকে, সেখানেও আমরা পর্যায়ক্রমে আজকে সারা দিন ব্যাপী আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। দেশবিরোধী চক্রান্ত চলছে উল্লেখ করে আমিনুল হক জানান, জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে বলেও আশা জানান আমিনুল হক। বাংলাদেশের বিরুদ্ধে দেশে বসে যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, যারা আগামী নির্বাচনকে বানচাল করার একটি অপচেষ্টা করছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামীর ফেব্রুয়ারি নির্বাচনকে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। অদৃশ্য শক্তির প্রভাবে নির্বাচন কমিশন বাংলাদেশ আম জনগণ পার্টির নিবন্ধন ইস্যুতে নীরব ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। বর্তমান নির্বাচন কমিশন অংশগ্রহণমূলক নির্বাচন চায় না অভিযোগ করে তিনি বলেন, অতীতের মতো জালিমের ভূমিকা থেকে বের হতে পারেনি কমিশন। শনিবার ডিআরইউ এর সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নিরপেক্ষ ও সৎভাবে দায়িত্ব পালন করে চূড়ান্ত নিবন্ধন সনদ প্রদান ও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে ইসির প্রতি আহ্বানও জানায় মোহাম্মদ রফিকুল আমিন। নির্বাচন কমিশনের অবহেলা ও স্বেচ্ছাচারিতার জন্য আম জনগণ পার্টি চূড়ান্ত নিবন্ধন সনদ না পাওয়ায় সংসদ নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008-এ স্পষ্টভাবে উল্লেখ আছে, 7-3 অভিযোগকারী এবং যার বিরুদ্ধে অভিযোগ উভয় দলকে উপস্থিত রেখে শুনানি করতে হবে। 1.5 মাস পেরিয়ে গেলেও তা করেননি নির্বাচন কমিশন। কিশোরগঞ্জ শহরে আলোচিত পাগলা মসজিদের দান বাক্সে এবার পাওয়া গেল 11,78,48,538 টাকা। 13টি দান সিন্ধুকে 35 বস্তা টাকা গণনা করে এবার এই টাকা পাওয়া গেছে। জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লায় তথ্য নিশ্চিত করেছেন। শনিবার সকাল 7টায় দান বাক্সগুলো খোলার পর টাকা গণনা সকাল থেকে শুরু হয়ে শেষ হয় রাত 8টায়। বর্তমানে পাগলা মসজিদের রূপালী ব্যাংকের অ্যাকাউন্টে জমা রয়েছে 104 কোটি টাকা। দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের দাপট। কুয়াশা, ঠান্ডা বাতাসে কনকনে শীত অনুভূতি হচ্ছে সারা দেশেই। তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল অসহায় মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন মাহমুদা আক্তার। হাড় কাঁপানো শীতে কাঁপছে হিমালয়ের কাছে অবস্থিত উত্তরের জেলা পঞ্চগড়। দিনভর ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো এলাকা। ডিসেম্বর জানুয়ারি এই 2 মাস এই এলাকায় প্রচন্ড পরিমাণে শীত থাকে, অনেক বেশি শীত থাকে। এই শীতটা টোটালটাই বিয়ন্ড মাই এক্সপেকটেশন। আমি আসলে এতটা শীত এক্সপেক্ট করতে পারি নাই। কুয়াশার জ্বালায় গরিব দুঃখী মানুষ রিক্সা নিয়ে বের হতে পারতেছে না। আমরা গরিব শ্রমিকরাও বের হতে পারি না, কুয়াশার এত জ্বালা। হিমালয়ের কাছাকাছি আরেক জেলা দিনাজপুরেও বেড়েছে শীতের তীব্রতা। আমাদের সকালবেলা স্কুলে আসতে খুব ঠান্ডা লাগতেছে, তারপর হাত পা গুলা কোকড়া হয়ে যাচ্ছে, মানে ভালো করে কাপড় না পরে আসলে জ্বর
তারপর কাশি সর্দি এগুলো হচ্ছে। ঘন কুয়াশা পড়তেছে, আবহাওয়া একটুখানি ভালো দেখা যাচ্ছে, আবার একটু পরিবর্তে রৌদ্রের মেঘলা করতেছে। এই কারণে নিম্ন আয়ের লোকজনের বেশি সমস্যা পড়ে গেছে। গেল কয়েকদিন ধরেই লালমনিরহাটে সূর্যের দেখা নেই। কনকনে শীতে কাঁপছে মানুষ, কুয়াশা আর ঠান্ডায় জবুথবু ছিন্নমূল মানুষেরা। তীব্র শীত ও ঘন কুয়াশায় জবুথবু হয়ে পড়েছে গোপালগঞ্জের জনপদ। হাড় কাঁপানো ঠান্ডায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমান যে ঠান্ডা পড়ছে, প্রচন্ড ঠান্ডা আর কুয়াশা, কিচ্ছু দেখা যায় না কুয়াশায়। কাজ করতে মনে হয় গাও খালি কাঁপি দিচ্ছি, থরথর করি। আমাদের অঞ্চলে খুব ঠান্ডা, কুয়াশা, রিস্কা নিয়ে বের হতে পারি না, কামাই কাজ নাই। উত্তরের জেলার নীলফামারীতে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। গত 2 দিন ধরে যশোরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। এদিকে রংপুরে ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে সড়ক ও নৌ চলাচল। এই কুয়াশা আগামী 3 থেকে 4 দিন অব্যাহত থাকতে পারে। উত্তরবঙ্গে বেশ হিমেল বাতাস বইতেছে, যেটা ঠান্ডার অনুভূতিটাকে আরও বাড়িয়ে দেয়, যেটা এখন বিরাজমান রয়েছে। তবে এই অবস্থাটা আগামী আরও 2-3 দিন কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। জানুয়ারির ফার্স্ট উইকের দিকে শৈত্যপ্রবাহ বলতে আমরা যেটা বুঝি মৃদু থেকে মাঝারি এই ধরনের শৈত্যপ্রবাহ আসার একটা সম্ভাবনা রয়েছে। ফেনীতে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। শীত প্রকৃতিতে মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি এর কঠিন বাস্তবতা স্পর্শ করে ছিন্নমূল ও দরিদ্র মানুষের জীবনকে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড, কম্বোডিয়া। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির অভিযোগ, জেলেনস্কি ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা শান্তি আলোচনা নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। সীমান্তে কয়েক সপ্তাহ সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। শনিবার স্থানীয় সময় দুপুর 12টা থেকে তা কার্যকর হবে। এই চুক্তির আওতায় সব ধরনের অস্ত্রবিরতি অন্তর্ভুক্ত থাকবে। কোনো পক্ষই একে অপরের সামরিক লক্ষ্যবস্তু, বেসামরিক নাগরিক এবং সাধারণ জনগণের সম্পদ বা অবকাঠামোর উপর কোনো ধরনের আক্রমণ করতে পারবে না। এই সিদ্ধান্ত সব এলাকার জন্য প্রযোজ্য হবে। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী পুরো দেশ জুড়ে এয়ার অ্যালার্ট জারি করেছে। তারা বলেছে, রাজধানী সহ বিভিন্ন জায়গায় ড্রোন ও মিসাইল ধেয়ে আসছে। রবিবার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বৈঠকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে তার আলোচনা হতে পারে। ঠিক এর আগেই ইউক্রেনে বড় ধরনের হামলা চালালো রুশ সেনারা। রাশিয়ার অভিযোগ, জেলেনস্কি ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার এ শান্তি আলোচনা নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করছে। নাইজেরিয়ায় আইএসের দায়েশ ঘাঁটিতে পরিচালিত হামলাকে আইএসের জন্য বড়দিনের উপহার বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, তার নির্দেশেই বড়দিনের দিন হামলার সময় বেছে নেওয়া হয়েছে, যাতে এই হামলার প্রতীকী বার্তা স্পষ্ট হয়। ঐশী আলম, মোহনা সংবাদ। তাইওয়ানের উত্তর পূর্ব উপকূলীয় এলাকায় 7 মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত এনেছে। শনিবার স্থানীয় সময় রাতের দিকে আঘাত হানায় ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। ভূপৃষ্ঠ থেকে 73 কিলোমিটার ভূগর্ভে সাগরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পে রাজধানী তাইপের বিভিন্ন ভবন কেঁপে ওঠে। ভূমিকম্পের আতঙ্কে স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে নেমে আসেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ভোটার হতে নির্বাচন কমিশনের তারেক জাইমার আবেদন, ভোট নিয়ে শঙ্কা কাটলেও ষড়যন্ত্র থেমে নেই বললেন মির্জা ফখরুল। এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা তাসনিম জারার। জামায়াত ভোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির 30 নেতার চিঠি। হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ, কার্যক্রম দৃশ্যমান না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা। এবং সম্প্রচার অধ্যাদেশ ও গণমাধ্যমের সংস্কার বাস্তবায়ন করবে সরকার,
আশ্বাস তথ্য উপদেষ্টার কার্যকর না হয় অংশীজনদের হতাশা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।